23 জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা, পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2928 জন। সব ছাপিয়ে নজর এখন দুর্নীতির দিকে। অক্সফোর্ডের করোনা টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দাবি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রবল বৃষ্টিতে তিস্তা ধরলার পানি আবার বৃদ্ধি পেয়েছে। এতে কুড়িগ্রাম, রংপুর সহ উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকায় বেড়েছে জনদুর্ভোগ। সুরমা নদীর পানি বেড়ে সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পদ্মা এবং ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল, মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। কিছুটা উন্নতির আশা জাগলেও একটানা প্রবল বৃষ্টিতে ফের বেড়েছে উত্তরাঞ্চলের বন্যা কবলিত মানুষের দুর্ভোগ। তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় আবারও পানিবন্দী হয়ে পড়েছেন কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকার মানুষ। জেলা শহর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ঘরের মধ্যে পানি, চলাফেরা করতে পারি না, রাস্তায় আসছি, খাওয়া দাওয়ার খুব কষ্ট। 250-300 ঘর, একটা মসজিদের টয়লেট কতক্ষণ ব্যবহার করবে। রংপুর শহরের 8টি ওয়ার্ডে জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী। সদর সহ 4 উপজেলায় পানিবন্দী কয়েক হাজার মানুষ। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে আজকে পানির এই জলাবদ্ধতা। আগামী 2 দিন যদি ভারী বৃষ্টিপাত না হয়, আমরা আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে শহরাঞ্চলের পানিটি নেমে যাবে। মধ্যাঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। রাজবাড়ীর বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পদ্মার তীব্র স্রোতে নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফরিদপুর সদরের সঙ্গে চরভদ্রাসন ও সদরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভাঙন দেখা দিয়েছে আলফাডাঙ্গা ও মধুখালীর কয়েকটি ইউনিয়নে। নতুন করে প্লাবিত হয়েছে শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। পানিবন্দী আনতারি না ঠিক মতো, আন্দোলনে দূরে থেকে আনতে কষ্ট হয়। আমাদের মাঠ গেছে তলাইয়া, গরু রাখার কোনো জায়গা নেই, তারপর ওই রাখছি গরু খাওয়ামু। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে সুরমার পানি। জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ায় ফের বন্যার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পানি বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সহায়তা কার্যক্রম নিবিড়ভাবে করার জন্য আমরা সভা করেছি। বৃষ্টিতে দৌলতপুর, ঘিওর, শিবালয় সহ মানিকগঞ্জের 7 উপজেলায় বন্যার কিছুটা অবনতি হয়েছে। ভোগান্তি বেড়েছে বানভাসীদের, তবে স্থিতিশীল রয়েছে যমুনা ও পদ্মার পানি। খাইবারও নাই, ঘরে খড়ি যাবা নাই, নাম দেখা হয় না, পাকশাক করে কই না। এই যে বর্ষা আছে, আমাদের 1 টাকার কোনো সাহায্য পাইনি এই পর্যন্ত। শেরপুরে বেড়েছে ব্রহ্মপুত্রের পানি। বৃষ্টিতে পানি বাড়লেও টাঙ্গাইল, জামালপুর ও নেত্রকোনায় বন্যা কবলিত এলাকার পরিস্থিতি অপরিবর্তিত। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল, এই যে দফায় দফায় বন্যা হচ্ছে, আপনার জেলায় জামালপুরের কি অবস্থা, পরিস্থিতি কেমন এখন? এই দফায় বন্যায় কিন্তু প্রায় 25 দিন অতিবাহিত হয়েছে। প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি জলে আবার তৃতীয় বন্যা শুরু হওয়ার আভাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই দীর্ঘ 25 দিনের বন্যায় কিন্তু মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সন্ধ্যাবাদে। এখন এখানে প্রায় 1.5 শতাধিক পরিবার খোলা আকাশের নিচে রয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে তারা কিন্তু অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে এই নদী ভাঙ্গন মানুষগুলো এবং বন্যার বানবাসী মানুষগুলো দীর্ঘ 25 দিন ধরে মানবতার জীবনযাপন করে অনেক কষ্টে দিনাতিপাত করলেও প্রশাসনের পক্ষ থেকে যতটুকু তার সহায়তা দেওয়া, পানিবন্দী মানুষগুলো তাদের সহায়তায় বা ত্রাণ তৎপরতা কেমন চলছে? সরকারি সহায়তা তারা কতটা পাচ্ছে? সরকারি সহায়তার কথা যদি আমি বলি যে সরকারিভাবে এই যে বানবাসী মানুষ এবং যারা
আশ্রয়ে বিভিন্ন বাদে স্কুল কলেজ এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তাদের মাঝে শুধুমাত্র চাল বিতরণ করছে প্রশাসন এবং মাত্র এক এক পরিবারে 5 থেকে 10 কেজি পর্যন্ত চাউল দিলেও কিন্তু জামালপুরে যে 2.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে, পরিবার পানিবন্দী রয়েছে, তাদের মধ্যে থেকে এখনো প্রায় শতকরা 30 থেকে 40 ভাগের পরিবারের ঘরে কিন্তু ত্রাণ পৌঁছেনি। আমি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আজকে পর্যন্ত 2 দফা বন্যায় প্রায় 78,000 মানুষকে তারা ত্রাণ দিয়েছে বলে জানিয়েছে। কিন্তু 2.5 লাখ পরিবারের মধ্যে মাত্র এই 78,000 পরিবার ত্রাণ সহায়তা পেলেও তারপরে যে অবশিষ্ট ত্রাণ সহায়তা অবশিষ্ট পরিবারগুলো যে রয়েছে তারা কিন্তু ত্রাণ সহায়তা থেকে পুরো। দুলাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বন্যায় মুন্সিগঞ্জের 5 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লৌহজং উপজেলা। ভাঙনে বিলুপ্ত হতে চলেছে এই উপজেলার ধাইধা ইউনিয়ন। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে এ দুর্দশা। জেলা প্রশাসক জানিয়েছেন প্রকল্প নেওয়া হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধাইধা ইউনিয়ন এটি। 40 ঘরের মধ্যে 3টি ছাড়া নদীতে ভেসে গেছে সবগুলো। শুধু ধাইধা ইউনিয়নে নয়, উজানের পানিতে বিলীন হয়েছে ডহরি, টঙ্গিবাড়ির হাসাইল, বানারীপাড়া, কলমা ইউনিয়নের বেশ কিছু অংশ। মুন্সিগঞ্জে 1 মাসে তলিয়ে গেছে কয়েকশো ঘর। পদ্মার পানি বাড়ায় পানিবন্দী কমপক্ষে 15,000 মানুষ। ঘরে নেই খাবার, নেই সুপেয় পানি। আমাকে ঘরে পানি আমরা অনেক কষ্ট করতেছি, আমাকে কেউ দেখে নাই, কিছু দেয় না। বাচ্চা নিয়ে ঘরের ভিতরে পানি রান্না বেড়া খাইতে পারি না, অনেক কষ্ট করতেছি। রান্না বান্না করতে কষ্ট হয়, এই ঘর থেকে ওই ঘরে যাইতে হয়, অনেক ধরনের কষ্ট। পানি উঠলে তো বাড়িতে কষ্টই হয়। জেলা প্রশাসক জানিয়েছে এরই মধ্যে চালসহ 100 মেট্রিক টন শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। 2-1 দিনের মধ্যে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। পর্যাপ্ত চাল আমরা বরাদ্দ আছে এবং আমরা ইতিমধ্যে উপজেলাতেও বরাদ্দ দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে ত্রাণ না পাওয়ার বা ত্রাণ নিয়ে কোনো চাহিদা থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষ সরকারের তরফ থেকে বিতরণকৃত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাবেন, এটা আমরা নিশ্চিত। তিনি আরো জানান, নদী ভাঙন ঠেকাতে প্রকল্প নেওয়া হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। বজলুর রশিদ, আপনাকে স্বাগত। এবারের বন্যা আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বন্যা হচ্ছে, দ্বিতীয় দফা বন্যার আক্রমণে বিপর্যস্ত মানুষ। তো এইবার এই প্রবল বন্যা হওয়ার পেছনের কারণটা কি? এটা হচ্ছে মেইন কারণ হচ্ছে যখন মৌসুমী বায়ু অতি সক্রিয় হয়, বিশেষ করে সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল যেসব বলি আমরা, আসাম, মেঘালয়, এইসব জায়গায় যদি মৌসুমী বায়ুর অক্ষাংশ যদি এইসব জায়গায় বিরাজ করে এবং এই অঞ্চলে সেই সময় প্রচুর বৃষ্টি হয়, বিশেষ করে আসাম, মেঘালয় যদি অনেক বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে বন্যার মেনলি কারণ। আর দেশের ভিতরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির বন্যার কন্ট্রিবিউশন কম। দেখা গেছে গতকাল রংপুরে বৃষ্টি হয়েছে প্রায় আপনার 194 মিলিমিটার, এবং আজকেও দেখা গেছে যে বৃষ্টি অনেক হয়েছে, বিশেষ করে তেঁতুলিয়াতে হয়েছে 107 মিলিমিটার গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা, এবং তারপরে টাঙ্গাইল হয়েছে 110 মিলিমিটার, তারপরে আপনার নিকলি হয়েছে 95 মিলিমিটার। তাছাড়া দেশের উত্তর অঞ্চল, বিশেষ করে আপনার আসাম, মেঘালয় এবং বাংলাদেশ সীমান্ত এলাকায় বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এবং আমাদের যে বিভিন্ন নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশনের যে মডেলগুলো আছে এবং বিভিন্ন যে অ্যানালাইসিসগুলো আমরা দেখতে পাচ্ছি, আগামী আরো 24 ঘন্টা এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এইসব এলাকাকে আমরা অতি ভারী বর্ষণে আমরা সংকেত জারি করে রেখেছি। অবশ্যই আগামী 24 ঘন্টায় যদি আরো ভারী বর্ষণ হয় তাহলে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা আছে কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে ঢাকাতেও আমরা দেখলাম কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে থেমে থেমে। ঢাকায় বন্যার বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কিনা আপনাদের কাছে? হ্যাঁ, ঢাকাতে যেটা আপনার গতকাল সন্ধ্যা থেকে আপনার আজকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 84 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং যেটা হচ্ছে শুধু আপনার নর্থ বেঙ্গল না, আগামী 72 ঘন্টা দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তবে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, তারপর চট্টগ্রাম এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর যেহেতু আপনার আসাম, মেঘালয় এইসব জায়গাতে এখনো প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আপনার যে এই পানিটা হয়তো আপনাকে যখন আসাম, মেঘালয় যেসব জায়গায় বেশি বৃষ্টি হয় আপার ক্যাচমেন্টে, এই পানিটা ধীরে ধীরে আমাদের দিকে এসে এটা বন্যার রূপ ধারণ করে।
তাই এটা হয়তো আগামী আরো 2-3 দিন এটা হয়তো আরো পানি আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই জনাব বজলুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তাগিদ দিয়েছেন পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত করার। সোমবার দুপুরে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টানা বর্ষণ উজানের ঢলে বন্যা কবলিত 18 জেলা, পানিবন্দী প্রায় 26 লাখ মানুষ। দুর্গতরা কেউ বেড়িবাঁধের উপর, কেউ বা আশ্রয় কেন্দ্রে, আবার কেউ বাস করছেন খোলা আকাশের নিচে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠে আসে বন্যা প্রসঙ্গ। ত্রাণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আপের থেকে এখন পানি আস্তে আস্তে নিচের থেকে নামছে, তো সেই জন্য অলরেডি ওনার মন্ত্রিসভাতে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে রিলিফ অপারেশন, তারপরে রেস্কিউ অপারেশন, এগুলো কিভাবে হচ্ছে সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দেন ত্রাণের যেন ঘাটতি না হয় তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গতদের জীবন ও জীবিকার বিষয়েও লক্ষ্য রাখতে বলেন। যে কোনোভাবেই যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং রিলিফের জন্য কোনো ঘাটতি না হয়, এবং যারা বিশেষ করে একটা লো লাইং এরিয়া আছে, তো এখানে একটা বড়, তো ওই মানুষ একটা যারা চরে থাকে এরা এই সময়টাতে বাঁধের দিকে চলে আসে, বা বিভিন্ন যে ফ্লাড শেল্টার আছে, তারপর স্কুলগুলো আছে, সেসব জায়গাতে চলে আসে। সুতরাং সেখানে যাতে তাদের জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়। বন্যা পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে বলে প্রধানমন্ত্রীকে জানায় পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। দুর্গতদের মাঝে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও পয় নিষ্কাশন সুবিধা নিশ্চিতেও জোর দেওয়া হয় আলোচনায়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে এক মাসে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় 250 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নেপাল, ভারত, ইন্দোনেশিয়া এবং চীনে। এছাড়া আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে মারা গেছে শতাধিক বন্যপ্রাণী। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভয়াবহ বন্যার কবলে ভারতের আসাম। মে থেকে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে ভেঙে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। রাজ্যটির 33 জেলার 26টিতে গৃহহীন কয়েক লাখ মানুষ। বিপদসীমার ওপর দিয়ে বইছে রাজ্যের প্রায় সব নদী। তলিয়ে গেছে 2500-এর বেশি গ্রাম। বিরল প্রজাতির জলহস্তী সহ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে মারা গেছে শতাধিক বন্যপ্রাণী। বিহারেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানী দিল্লিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও বন্যা। ডুবে গেছে নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে নাকাল নেপালও। দেশটির দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় জারি করা হয়েছে সতর্কতা। বন্যা ও ভূমিধসে জুন থেকে এ পর্যন্ত মারা গেছেন শতাধিক। অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। পাহাড়ি এলাকায় ঘটছে ভূমিধসের ঘটনা। চীনের হুবেই প্রদেশে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা সতর্কতা আরও এক ধাপ বাড়িয়ে 4র্থ ধাপে নেওয়া হয়েছে। 4 সপ্তাহের বন্যায় দেশটিতে 33 নদীতে পানির স্তর সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে। ক্ষতিগ্রস্ত অসংখ্য বাড়িঘর। পানিবন্দী প্রায় 38 লাখ। আগামী কয়েকদিন হুবেই ও জিয়াংজিতে 30 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নদীর পানি বেড়ে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে 9টি সেতু, বেশ কয়েকটি স্কুল, 8টি সরকারি ভবন ও একটি বাজার। আশ্রয়হীন কয়েক হাজার মানুষ। ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কিছু জায়গায় দুপুরের দিকে পানি কমে গেলেও দেখা গেছে যানজট। জলাবদ্ধতা আর যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে কর্মজীবী মানুষের। রাতভর টানা বৃষ্টির পর সোমবার ভোরে পানিতে ছয়লাভ রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক। হাঁটু পানিতে থই থই করতে থাকে চারদিক। তীব্র জলাবদ্ধতায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে কোথাও কোথাও দেখা দেয় তীব্র যানজট। রাজধানীর অনেক সড়কেই পানি মারিয়ে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হয়ে যায়। ধানমন্ডি 27 ও সংসদ ভবনের সামনের এলাকায় পানি জমে আসাদ গেটে তীব্র যানজট সৃষ্টি হয়। ঢাকা শহরে এরকম দৃশ্য হবে এটা আমাদের ধারণার অতীত। যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের অবস্থা আমরা দেখি না সাধারণত। পানির জন্য সারা রাস্তা মানুষজন যাতায়াত করতে পারতেছে না, এবং কি রাস্তায়
গাড়ি ঘোড়া একবারে অচল হয়ে গেছে। ডাক্তার দেখাতে যাবো, এখনো দেখাতে পারতাছি না, যেতে পারতাছি না, হাঁটতে পারতাছি না, গাড়ি পাচ্ছি না। সকালে সড়কে নেমে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। অনেকেই বৃষ্টিতে ভিজে পানি মারিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। বর্ষা মৌসুম রাজধানীবাসীর জন্য এক আতঙ্ক। সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধ থাকে রাজধানীর অনেক সড়ক। এবারও একই চিত্র দেখা গেল। সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ১৯৫ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টিপাত হয়েছে ৬৩ মিলিমিটার। নুসরাত জরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬৮ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯২৮ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২,০৭,৪৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার দুপুরে করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। করোনা শনাক্তের ১৩৬তম দিনে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এর মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯%। দেশে করোনায় মোট মারা গেছেন ২,৬৬৮ জন। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৩৬২টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২,৯২৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৯১%। দেশে চিহ্নিত করোনা রোগীর সংখ্যা এখন ২,০৭,৪৫৩ জন। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৯২৮ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২,০৭,৪৫৩ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫০ জন, এ পর্যন্ত ২,৬৬৮ জন। দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৯১৪ জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ ১,১৩,৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৭৪%। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগ প্রতিরোধের জন্য যে খাদ্যাভ্যাসগুলি দরকার, ভিটামিন সি সমৃদ্ধ টাটকা শাকসবজি, ফলমূল এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, এগুলো যেন আমরা খাবার তালিকায় রাখি। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ, মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে বর্তমান ৮০টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির দাবি, মানবদেহের জন্য নিরাপদ এই টিকা। ১৮ থেকে ৫৫ বছর বয়সী প্রায় ১১০০ জনের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়। এতে দেখা যায় করোনা মোকাবেলায় অ্যান্টিবডি এবং টি সেলস গঠনে সক্ষম এই ভ্যাকসিন। পরবর্তীকালে ১০,০০০-এর বেশি ব্রিটিশ নাগরিকের উপর ভ্যাকসিনের পরীক্ষা করার কথা জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ। এছাড়া যুক্তরাষ্ট্রে ৩০,০০০, সাউথ আফ্রিকায় ২,০০০ এবং ব্রাজিলে ৫,০০০ মানুষের উপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরির কাজ করছে অক্সফোর্ড। এরই মধ্যে ভ্যাকসিনটির ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে যুক্তরাজ্য। আকাশপথে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে করোনা আইসোলেশন সেন্টারে করা হয় নমুনা সংগ্রহ। তবে প্রথম দিনে কাউকেই স্বাস্থ্যবিধি মানতে খুব একটা সতর্ক দেখা যায়নি। এছাড়া করোনা ফি অনলাইনে না নিয়ে নগদ নেয়ার দাবি জানিয়েছেন বিদেশগামীরা। করোনা মহামারীর কারণে জারি করা লকডাউন শিথিল করার পর বিদেশিদের জন্য করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে বেশিরভাগ দেশ। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ১২ জুলাই বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বাংলাদেশ বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয় ২৩ জুলাই থেকে আকাশপথে বিদেশগামীদের জন্য করোনা সনদ বাধ্যতামূলক। এর পরপরই বিদেশগামীদের করোনা নমুনা সংগ্রহ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। ফ্লাইট ছাড়ার অন্তত ৭২ ঘন্টা আগে বিদেশগামীদের নমুনা দিতে হবে। এর আগে বা পরে নমুনা দিলে তা গ্রহণ করবে না সিভিল এভিয়েশন। রাজধানীর মহাখালীতে নমুনা সংগ্রহের অস্থায়ী বুথে প্রথম দিনে ব্যাহত হয় স্বাস্থ্যবিধি। তেমন কেউই সচেতন ছিলেন না এ বিষয়টিতে।
আর পরীক্ষার জন্য নির্ধারিত ৩৫০০ টাকার ফি অনলাইনে না দিয়ে ক্যাশ নেয়ার দাবি জানিয়েছেন বিদেশগামীরা। অনেকেরই অ্যাপ নাই, অনেকেই জানে না কিভাবে কি করতে হবে, তো এই টাকার পেমেন্টে নিয়ে সবাই একটু হ্যাসেলে আছে। নগদে পেমেন্ট করতে বলতেছে, এটা একটা সমস্যা। আমি অনেক সকাল থেকে এসে বসে আছি, এখনো কোনো ইয়ে নাই। ক্যাশ নেবে না, নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেবে। এখন আমি অলরেডি নগদ অ্যাকাউন্ট এখানে ডাউনলোড করতেছি, কিন্তু এটা অ্যাকসেপ্ট হইতেছে না। এখন আমরা এটা নিয়ে একটু হয়রানির ভিতরে যেতে পারি মনে হয়। ঢাকার সিভিল সার্জন জানান, নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও বিমানের টিকিটের ফটোকপি সঙ্গে আনতে হবে। নমুনা দেওয়ার পরদিনই পাওয়া যাবে রিপোর্ট। আর নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। প্রথম দিন তো এটা এখানে, হয়তো আগামীকাল থেকে আমরা ঠিক করে ফেলতে পারবো। মানুষের কিছু কোয়ারি আছে, আর আমাদেরকে আসলে বলা হয়েছে বৃহস্পতিবার রাতের বেলা, শুক্র শনি বন্ধ ছিল, কালকে একদিনের মধ্যে পুরো প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। আশা করি যদি আজকে কোনো অব্যবস্থা হয়ে থাকে তার জন্য আমরা দুঃখিত। করোনা পরীক্ষার জন্য সব জেলার সিভিল সার্জন কার্যালয়ে নমুনা জমা দিতে পারবেন বিদেশগামীরা। এসব নমুনা পরীক্ষার জন্য রাজধানী সহ সারা দেশে 16টি কেন্দ্র নির্ধারণ করে দিয়েছে সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দফায় 5 দিনের রিমান্ড শেষে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুল ইসলাম এ আদেশ দেন। এদিকে রিমান্ডে সাবরিনা অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি ডিবি পুলিশের। খুব শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। 5 দিনের রিমান্ড শেষে সোমবার বেলা 12টায় ডিবি অফিস থেকে আদালতে নেওয়া হয় ডক্টর সাবরিনা আরিফকে। নতুন করে আর রিমান্ডে নেওয়ার আবেদন না থাকায় তোলা হয়নি আদালতের এজলাসে। তবে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, এই মামলায় এই মুহূর্তে জামিন প্রদান করা হলে বাংলাদেশের মানুষ হতাশ হবে, সারা বিশ্বের মানুষ হতাশ হবে। সেখানে রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। আসামি পক্ষের দাবি, সাবরিনার বিরুদ্ধে দায়ের করা মামলা জামিনযোগ্য। তার বিরুদ্ধে আনা অভিযোগ সব সত্য নয়। এফআইআর এর বাদী তিনি বলেন নাই যে এখানে কোনো জাল সার্টিফিকেট কোনো কিছু করেছে। তিনি বলেন নাই যে এইটা রিপোর্টগুলো ভুয়া। রাইট হিসেবে, অধিকার হিসেবে জামিন দিতে হবে, এই বিষয়গুলো আমরা বলেছি। কিন্তু আদালত তারপরেও এই বিষয়টা এই করে কোনো কিছুই কনসিডার করলেন না, আমলে নিলেন না। এদিকে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। একজন আরেকজনের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে। তো এটা আসলে আমরা উভয়েরই যথেষ্ট পর্যাপ্ত সংশ্লিষ্টতা পেয়েছি। তার অভিযুক্ত সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে এবং একটা সম্পূর্ণ চার্জশিট আমরা দিতে সক্ষম হব। করোনার নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার ডক্টর সাবরিনা গত শুক্রবার থেকে দ্বিতীয় দফায় রিমান্ডে ছিলেন। জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফকে 12 জুলাই গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। এর আগে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন ডক্টর সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 6 জন। এদিকে জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে জেল কেটে 3 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন মানবদেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে কথা বলতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। জনাব সাইদুর রহমান, আপনাকে স্বাগত। যেহেতু অক্সফোর্ড দাবি করেছে এই ভ্যাকসিনটি ইতিবাচক ফল তারা পেয়েছে, তো সাধারণ মানুষের হাতে আসতে বা মানুষের শরীরে প্রয়োগ করতে এটি কতদিন সময় লাগতে পারে? আমরা অক্সফোর্ডের পাবলিকেশনটাও পড়ে দেখলাম এবং তারপরে তাদের যে ব্রিফিং, সেই ব্রিফিং এ তারাও কিন্তু খুবই সংযত হয়ে কথা বলেছে। তারা বলেছেন যে এটার নিরাপত্তা এবং এটা যে দুটো জিনিস ওনারা বলেছেন সেটুকু হচ্ছে যে ওনার এটা অ্যান্টিবডি তৈরি করে এবং এটা সেলুলার ইমিউনিটি তৈরি করছে। এটা হচ্ছে ইতিবাচক দিক, এটা খুবই প্রমিজিং এই পর্যন্ত ওনারা বলেছেন। এবং ওনাদের এক্সপেকটেশন এই বছরের শেষ অথবা সামনের বছরের প্রথম দিকের মধ্যে ওনারা এটাকে সম্পূর্ণ কার্যকারিতা প্রমাণ করতে পারবেন এবং সেই জন্য তারা বিপুল সংখ্যক এনরোলমেন্ট করবেন এই সময়কালের মধ্যে। কিন্তু আমরা শুধু বলবো যে ইভেন ওদের ব্রিটিশ প্রাইম মিনিস্টারও বলেছে যে এটা খুব বেশি উচ্চাশা হবে যদি এমনকি আগামী বছরের মধ্যেও আমরা আমাদের সকল ব্রিটিশ মানুষকে ভ্যাকসিনটা দিতে পারবো মনে করি। তো এটার একটা জিনিস সমস্যা হচ্ছে যে এই ভ্যাকসিনটা তো যদি আগামী বছর ওরা 10 কোটি ভ্যাকসিন ব্রিটিশ গভর্নমেন্ট ইন দ্য মিন টাইম অর্ডার করেছে এইটা ভ্যাকসিনের অনুমতির আগে।
30 কোটি ভ্যাকসিন অর্ডার দিয়েছে কোভ্যাক্স, মানে কোভিড-19 ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি, যেটা WHO সহ অনেকে মিলে করেছেন। তারা আমাদের মতো দেশগুলোর জন্য ভ্যাকসিনটাকে অ্যাক্সেসিবল করার জন্য তারাও 30 কোটি অর্ডার দিয়েছে। অতএব এটা আমাদের ধারণা, যদি শুধু একটি ভ্যাকসিন না, আসলে এই একটি ভ্যাকসিন দিয়ে যদি পৃথিবীর 600 কোটি লোককে ভ্যাকসিন, 700 কোটি লোকের জন্য প্রায় 500-550 ডোজ তৈরি করতে হয়, এবং এই ভ্যাকসিনে কিন্তু আবার দেখা যাচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা 2টো ডোজ লাগবে, মানে ওনারা অ্যাডিকুয়েট টাইটারের জন্য সেকেন্ড ডোজ দিয়েছেন অল্প কিছু মানুষের মধ্যে, এবং সেখানে তারা দেখেছেন যে যথেষ্ট টাইটার হয়। কিন্তু এখন পর্যন্ত তো আমাদের জানাই নাই যে কত টাইটার হলে পরে সেটা আসলে যথেষ্ট হবে এই রোগটাকে থামানোর জন্য, অথবা রোগটার যে মানে কত সিভিয়ারিটি কমানোর জন্য, সেটাও এখনো জানা নেই। অতএব এটা খুব আর্লি হয়ে যাবে বলার জন্য। কিন্তু যদি 2টা ডোজ লাগে এবং পৃথিবীর মানুষকে এই একটি মাত্র ভ্যাকসিন দিতে হয়, তাহলে কিন্তু 3 বছর লেগে যাবে। এটা প্রোডাকশন করে তারা অলরেডি ভাড়া করেছে, ভারতের একটা সবচেয়ে বড় যে ভ্যাকসিন ইন্ডাস্ট্রি সেটাকে তারা ভাড়া করেছে। কিন্তু তারপরও এটা আমরা সারা দেশে, পৃথিবীতে এই মুহূর্তে সম্পূর্ণ ভ্যাকসিন তৈরি করার সামর্থ্য হচ্ছে মাত্র 200 কোটি এক বছরে। তো যদি আমরা জানুয়ারিতেও আসলে ভ্যাকসিন গুলো, এই যে 3টি ভ্যাকসিন এই মুহূর্তে পাইপলাইনে ফেজ 3-তে চলে আসছে, এই 3টি যদি সাকসেসফুল হয়, মানে আমরা বলবো যে সকল ভাগ্য যদি মানুষের পক্ষে থাকে যে পৃথিবীর মানুষকে রক্ষা করবে, 3টি ভ্যাকসিন সফল হলেও আমরা 200 কোটি এক বছরে তৈরি করতে পারবো। তো আমাদের মনে হয় যে পৃথিবীর সব মানুষ তো একসাথে পাওয়ার প্রশ্নই আসে না, কিন্তু আগামী 1-1.5 বছর বা 2 বছর সময়কালের মধ্যেও পৃথিবীর সম্পূর্ণ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেট করা সম্ভব হবে না। আরেকটি বিষয়, বাংলাদেশে ইতিমধ্যেই যে চীনের তৈরি একটি ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে, ICDDRB সেটি শুরু করবে বাংলাদেশে। তো সেই ভ্যাকসিনটি আরও 18 মাস সময় লাগবে এই ট্রায়ালের জন্যই, আমরা যেটি জানতে পেরেছি গণমাধ্যমের সংবাদে। এই নানা রকম কাজ চলছে, তার মধ্যে সবচেয়ে দ্রুত যেটি আসার সম্ভাবনা সেটি কি অক্সফোর্ডেরটা, নাকি আরও কোথাও এমন কাজ চলছে যেগুলো তার আগেও চলে আসতে পারে? আগে চলে আসা বলতে যদি বলি আমরা প্রোডাকশনের দিক থেকে, সেই ক্ষেত্রে সবচেয়ে প্রমিজিং ভ্যাকসিন হচ্ছে ইম্পেরিয়াল কলেজের ভ্যাকসিনটা, কিন্তু সেটা ডেভেলপমেন্টের কিছুটা পেছনে আছে, সেটা ফেজ 1-2 ক্রস করতেছে মাত্র। কিন্তু যদি ইম্পেরিয়াল কলেজ এটা ফেজ 3-তে চলে আসতে পারে এবং সাকসেসফুল হয়ে যায়, ওইটাই হচ্ছে সবচেয়ে দ্রুত সময়, অল্প সময়ে কোটি কোটি ভ্যাকসিন তৈরি করতে পারবে। তো ইম্পেরিয়াল কলেজ একটা হচ্ছে সেলফ অ্যাম্পলিফাইং RNA, ওইটা একটা নতুন টেকনোলজির ভ্যাকসিন। আমাদের আসলে ফিঙ্গার ক্রস করে চাওয়া উচিত যে ওইটা যদি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু খুবই অল্প সময়ে পৃথিবীর মানুষকে ভ্যাকসিনেট করা সম্ভব। আরেকটা ভ্যাকসিন আছে mRNA, যেটা মডার্নার mRNA বেসড ভ্যাকসিন, সেটারও প্রমিজ আছে, সেটাও সাকসেসফুল হলে সেটাও বেশ সিগনিফিকেন্ট নাম্বার করতে পারবে, কিন্তু সেটা 30 কোটি। কথাটা বারবার বলছি যে 30 কোটি, 10 কোটি, এগুলো কিন্তু পৃথিবীর জন্য তেমন বড় সংখ্যা না। সাইদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। কখনোই এতটা দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন ছাড়া থাকতে হয়নি ইমরুল কায়েসকে। 4 মাসের বিরতি শেষে ফেরার আনন্দ অন্যরকম এই ওপেনারের। বিসিবির দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে ফিটনেস এবং স্কিলে আগের অবস্থানে ফিরতে চান ইমরুল। দ্বিতীয় দিনের মতো ব্যাটিং এবং জিমের কাজ সেরেছেন মোহাম্মদ মিঠুন, তবে বৃষ্টির কারণে রানিং স্ট্রেচিং করতে পারেননি। ঝুম বৃষ্টিতে একাডেমি মাঠে রানিং স্ট্রেচিংয়ের উপায় নেই। ব্যক্তিগত অনুশীলনের অনুমতি পেয়েও সবুজ গালিচায় ফিটনেসের কাজ শুরুর অপেক্ষা কিছুটা বেড়েছে ইমরুলের। তবে আক্ষেপ নেই, ফিটনেসের কাজ বাসাতেও নিয়মিত করেছেন। যে জন্য মিরপুরের হোম অফ ক্রিকেটে ফেরার অনুমতি চেয়েছিলেন, সেই কাজ তো শুরু করা গেছে। ইমরুলের স্বস্তি মরিচিকা পড়তে যাওয়া স্কিল নিয়ে কাজ করতে পারার। জিমে ঘাম ঝরিয়ে 4 মাস পর ব্যাট হাতে নিতে পেরেছেন। স্বাস্থ্যবিধি মেনে ইনডোরে ব্যাটিং করেছেন 1 ঘন্টা। অলমোস্ট 4 মাস পর ব্যাটিং করলাম, খুব ভালো লাগছে। আশা করি এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারবো, কারণ এখন আমাদের একটা গ্যাপ আছে যে আমরা আমাদের স্কিল নিয়ে বা আমাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। তো আমার মনে হয় যে এটা খুব ভালো টাইম প্লেয়ারদের জন্য, যদি আমরা আমাদের এই টাইমটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। ক্যারিয়ার এক যুগের তামিমের পার্টনার হিসেবে মধুর স্মৃতি যেমন আছে, ফর্ম হারিয়ে ধুঁকতে থাকার নজিরও অনেক। গেল কয়েক বছর নিয়মিত সুযোগ পাচ্ছেন না, কখনো ফর্মে ফিরেও কম্বিনেশনের জন্য থিতু হতে পারেননি। বাদ পড়া থেকেই যেন লড়াই করার শক্তি পান 131 আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল। আমি যতবারই দল থেকে বাদ পড়ি, সবসময় চ্যালেঞ্জ হিসাবে নিই যে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে হবে। এই জন্যই হয়তো পরিশ্রম করার মানসিকতাটা আরও বেড়ে যায়। আমি জানি না হয়তো বা কতদিন করতে পারবো, বাট যে কদিন ক্রিকেট খেলবো আমার ইচ্ছা আছে যে আমার পরিশ্রম এবং আমার ডেডিকেশন সবসময় একই রকম থাকবে। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন মোহাম্মদ মিঠুন। 1 ঘন্টা ব্যাটিং ও 8 ঘন্টা জিম করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। একদিন বিরতি দিয়ে মঙ্গলবার অনুশীলন করবেন মুশফিক ও শফিউল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন ম্যাচ বাঁচাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। পেসারদের কল্যাণে জয়ের সম্ভাবনা উজ্জ্বল ইংল্যান্ডের। 312 রানের টার্গেটে এখন পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ 6 উইকেটে 143 রান। 2 উইকেটে 37 রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। রান আউটে কাটা পড়েন জো রুট। অন্য প্রান্তে তাণ্ডব চালিয়েছেন বেন স্টোকস। এদিন 11 ওভারে 92 রান তুলেছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত 3 উইকেটে 129 রানে ইনিংস ঘোষণা করে 3 লায়ন্স। 57 বলে 78 রানে অপরাজিত থাকেন স্টোকস। বাকি 85 ওভার টিকে থাকার চ্যালেঞ্জে শুরু থেকে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল হোপের পর চেসকে দ্রুত তুলে নেন স্টুয়ার্ট ব্রড। মাঝে ব্র্যাথওয়েটকে ফেরান ক্রিস ওকস। করোনার কারণে বাতিল 2020 ব্যালন ডি'র। প্রতিষ্ঠার পর প্রথমবার এই মর্যাদার পুরস্কার না দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 1956 থেকে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে ফ্রান্স ফুটবল। করোনার কারণে বিঘ্ন ঘটেছে এবারের মৌসুম। খেলা হচ্ছে দর্শকহীন মাঠে, পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের বাকিটাও হবে সিঙ্গল লেগে। স্বাস্থ্য সুরক্ষা মাথায় রেখে নিয়মেও এসেছে পরিবর্তন। এবারের মৌসুমকে তাই সাধারণের সঙ্গে তুলনা করতে চায় না ফ্রান্স ফুটবল। যে মানদণ্ডে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয় তা পূরণ না হওয়াতে এবার ব্যালন ডি'র দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এ কারণে 2019-এর বিজয়ী লিওনেল মেসি শ্রেষ্ঠত্ব ধরে রাখছেন আরও 1 বছর। ব্যালন ডি'র জয়ের পথে এবার মেসি রোনালদোর থেকে এগিয়েছিলেন বায়ার্নের লেভানডস্কি। ফুটবল সাধারণত যে পরিস্থিতিতে হয় এবার তেমন হচ্ছে না। অনেক ম্যাচ দর্শকহীন মাঠে হয়েছে, আরও কিছু ম্যাচ হবে। 5 বদলির নিয়ম আছে, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের বাকিটাও হবে সিঙ্গেল লেগে। এমন একটি বছর সাধারণ কোনো মৌসুমের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। এ কারণে এবার ব্যালন ডি'র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। খেলার খবরে এই ছিল আমার কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনায় হঠাৎ করেই গৃহবন্দী হয়ে গেল বিশ্ববাসী। একসাথে গতি কমল জীবন এবং অর্থনীতির। কিন্তু এভাবে আর কতদিন? এ প্রশ্ন সবার। তাই করোনাকে সাথে নিয়ে বেঁচে থাকার তথ্য দিচ্ছেন বিজ্ঞানীরা, যাকে বলা হচ্ছে নিউ নর্মাল লাইফ। অর্থাৎ মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার হয়েছে নিত্যসঙ্গী। সামাজিক যোগাযোগ বাড়ানো নয়, দূরত্ব নিশ্চিত করাই লক্ষ্য। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। 41 খাতের জন্য এক নিয়ম আর তৈরি পোশাক শিল্পের জন্য আরেক নিয়ম শ্রম মন্ত্রণালয়ের। 25 জুলাইয়ের মধ্যে মজুরি বোর্ডের আওতায় 41 খাতের শ্রমিকদের ঈদের বোনাস এবং জুলাই মাসের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু পোশাক শ্রমিকরা বেতন বোনাস পাবেন কয়েকদিন পর। শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন, সমস্যা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৈরি পোশাক, ট্যানারি, জাহাজ ভাঙা শিল্পসহ 42 খাতের নিম্নতম মজুরি নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। ফলে বেতন ভাতায় আইনি অধিকার রয়েছে এসব খাতের শ্রমিকের। 15 জুলাই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকে 25 জুলাইয়ের মধ্যে সব খাতের শ্রমিকদের ঈদ বোনাস ও জুলাই মাসের বেতন দেওয়ার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। সোমবার দুপুরে শ্রমভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্নুজান সুফিয়ান। সেখানে গুরুত্ব পায় পোশাক শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি। ব্রিফিংয়ে শ্রম প্রতিমন্ত্রী জানান, 27 জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের দেয়া হবে বোনাস, আর 30 তারিখের মধ্যে দেয়া হবে জুলাই মাসের অর্ধেক বেতন। এ নিয়ে তেমন আপত্তি করেননি অনেক শ্রমিক নেতা। 27 তারিখে বোনাসটা দেবেন আর 30 তারিখে হচ্ছে বেতনটা দিয়ে দেবেন, এটা আমরা বলছি। গার্মেন্টস আলাদা একটু তারা বললো, দেখেন আমাদের তো শনিবারের দিন বন্ধ, সুতরাং আপনারা যদি আমাদের একদিন সময় দেন তাহলে পরে উনিরা 27 তারিখের মধ্যে বোনাসটা দিয়ে দেবেন আর 30 তারিখের মধ্যে উনিরা হাফ বেতন দেবেন। পোশাক খাতের জন্য আলাদা সময়সীমা কেন, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী পোশাক শ্রমিকদের মজুরি পরের মাসের 7 তারিখের মধ্যে দেওয়ার নিয়ম থাকলেও অর্ধেক আগাম দেয়া হচ্ছে। যদিও অভিযোগ আছে খুব কম কারখানাই 7 তারিখের মধ্যে মজুরি দেয়। 31 তারিখে বা 1 তারিখে তো ঈদ হইতে পারে, সুতরাং ফুল বেতন তারা চাইছে। তা মালিক পক্ষ তাতে রাজি হন নাই। তারা বলছে যে আমরা অগ্রিম দেব 15 দিকে। মানে
অগ্রিমই তো তাদের বেতন তো সামনের মাসের 7 তারিখ দেওয়ার কথা। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি বিজিএমইএ সভাপতি রুবানা হক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে 4,506 কোটি 75 লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মশা নিধনে গতবারের চেয়ে প্রায় 21 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ দেওয়া হয়েছে 70 কোটি টাকা। এবার ব্যয় বাড়লেও কমেছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। নিয়ম অনুযায়ী নতুন অর্থবছরের বাজেট জুন মাসের মধ্যে অনুমোদন করতে হয়, কিন্তু চলতি বছর প্রায় 20 দিন পর বাজেট ঘোষণা করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গেল অর্থ বছরে উত্তর ঢাকার বাজেট ছিল 3,057 কোটি 24 লাখ টাকার, সংশোধিত হয়ে দাঁড়ায় 2,608 কোটি 60 লাখ টাকা। এবার আকার বেড়েছে 2,000 কোটি টাকার বেশি। গত বছর মশা নিধনে বরাদ্দ ছিল 49 কোটি টাকা, উত্তর ঢাকা খরচ করেছে প্রায় 58 কোটি টাকা, এবার বেড়েছে আরও 21 কোটি টাকা। সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে আমার মশা, আমাদের মৌলিক চাহিদা যেগুলো আছে, একটি হলো মশা, আরেকটি হচ্ছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবং আপনারা জানেন বড় চ্যালেঞ্জ ছিল যে নতুন এলাকাগুলো, আপনিও কিন্তু রিপোর্ট করেছিলেন নতুন এলাকাগুলোর, এই নতুন এলাকাগুলোর জন্য কিন্তু আপনারা জানেন যে একনিকে পাস হয়ে গিয়েছে। এবং আমরা যত তাড়াতাড়ি পারি নতুন এলাকার রাস্তা পুনরুদ্ধার, খাল পুনরুদ্ধার, রাস্তা প্রশস্তকরণ এবং ড্রেন, এটির জন্য কিন্তু মাস্টার প্ল্যান কিন্তু কাজ শুরু করে দিব আমরা। ডিএনসিসি রাজস্ব লক্ষ্যমাত্রা ধরেছে 961 কোটি 65 লাখ টাকা, অন্যান্য আয় ধরেছে 12 কোটি টাকা, সরকারি অনুদান ধরা হয়েছে 150 কোটি টাকা, আর 3,010 কোটি 85 লাখ টাকা আসবে সরকারি বা বৈদেশিক সাহায্য প্রকল্প থেকে। কাউন্সিল থেকে বলেছি যে প্রত্যেকে যার যার এলাকার ট্যাক্সের জন্য জোর দেওয়া হয়, ট্যাক্সের জন্য আদায় করতে হবে। অনেক কিন্তু ট্যাক্স আদায় করা হয় না, এবং আমরা কিভাবে অটোমেশনে তাড়াতাড়ি চলে যেতে পারবো, তার অটোমেশনে আমরা কত তাড়াতাড়ি যেতে পারি, এই জন্য আমরা আলাপ হয়েছে। এবং 2021 সালের 1 তারিখ থেকে আমাদের সকল ট্যাক্স অনলাইনের মধ্যে নিবে। গত বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1106 কোটি 40 লাখ টাকা, আদায় হয়েছে মাত্র 642 কোটি 40 লাখ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে 4,000-এর বেশি মৃত্যু, নতুন শনাক্ত 2,17,000-এর বেশি। বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 6,09,000, আক্রান্ত 1,46,00,000-এর বেশি, সুস্থ হয়েছেন 87,30,000। ভারতে একদিনে রেকর্ড 40,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। হংকংয়েও উদ্বেগজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ, তবে যুক্তরাষ্ট্রে কমেছে প্রাণহানি। ভারতে ক্রমে অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। চলতি মাসে প্রতিদিন গড়ে শনাক্ত হচ্ছে 30,000-এর বেশি রোগী। গত 3 দিনে আক্রান্ত বেড়েছে 1 লাখ। নতুন করে 40,000-এর বেশি শনাক্ত নিয়ে দেশটিতে সংক্রমিত 11 লাখের বেশি। একদিনে আরও 6 শতাধিকের মৃত্যুতে ভারতে প্রাণহানি ছাড়িয়েছে 27,500। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে, দ্বিতীয় অবস্থানে দিল্লি। পশ্চিমবঙ্গেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। তবে যুক্তরাষ্ট্রে কমেছে করোনায় দৈনিক প্রাণহানি। 24 ঘণ্টায় 412 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 63,000-এর বেশি। মৃত্যু কমেছে ব্রাজিলেও, একদিনে মারা গেছে 716 জন। 24,000 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত প্রায় 21 লাখ। রোববার অ্যালভোরাডো প্যালেসের বাইরে সমর্থকদের সাথে সাক্ষাৎ করেছেন আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত প্রেসিডেন্ট বলসোনারো। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় 5 ধাপে কড়াকড়ি শিথিলের ঘোষণা দিয়েছে চিলি। হংকংয়ে উদ্বেগজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। আসন্ন শীতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন নির্বাহী প্রধান ক্যারি ল্যাম। বাড়ির বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকেই অফিস করার নির্দেশনা দিয়েছেন তিনি। দ্বিতীয় দফা করোনার সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়াও। ভিক্টোরিয়া রাজ্যে বেড়েই চলেছে সংক্রমণ। আরও কয়েক সপ্তাহ করোনার প্রাদুর্ভাব থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন করে কড়াকড়ি আরোপ করেছে স্পেন। বার্সেলোনায় চলছে 15 দিনের লকডাউন। বিভিন্ন এলাকায় বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। টুইটে করোনা আক্রান্তের খবর জানান নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিয়ামা। তিনি বলেন, গলা ব্যথার কারণে চতুর্থবার করোনা পরীক্ষা করান তিনি। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
করোনার কারণে পাল্টে গেছে চিরচেনা বিশ্ব। টিকে থাকতে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার। বাড়ি থেকে চলছে অফিস, ক্লাস কার্যক্রম, বাড়ছে অনলাইন শপিং। এসব পরিবর্তনকে মেনে নিয়ে স্বাভাবিক জীবনযাপনের নামই নিউ নর্মাল। নিউ নর্মাল ফ্রেজটি 1966 সালে প্রথম ব্যবহার করেন মার্কিন লেখক রবার্ট এ হেইনলেন দ্য মুন ইন আ হার্শ মিস্ট্রেস উপন্যাসে। পরে 2007 থেকে 2008 সালে অর্থনৈতিক সংকট এবং 2012-এ বিশ্ব মন্দার পর শোনা গেছে শব্দটি। এরপর গত বছরের ডিসেম্বরে চীনে শুরু হয় করোনা সংক্রমণ। পরে তা ছড়িয়ে পড়ে বিশ্বে। লকডাউনে স্থবির হয়ে পড়ে বেশিরভাগ দেশ। জনশূন্য আইফেল টাওয়ার থেকে শুরু করে পর্যটন স্পট বন্ধ রাখা হয়, উপাসনালয়। তবে জীবিকার প্রয়োজনে শিথিল করতে হচ্ছে বিধিনিষেধ। খুলছে দোকানপাট থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, পর্যটন স্থল, উপাসনালয়। তবে নতুন এই ভাইরাসটি এখনও নির্মূল বা নিয়ন্ত্রণে না আসায় প্রাত্যহিক জীবনযাপনে আনতে হচ্ছে বেশ কিছু পরিবর্তন। অস্বাভাবিক এই অবস্থা মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার এই প্রচেষ্টাকেই বলা হচ্ছে নিউ নর্মাল। এই অবস্থায় বেড়েছে অনলাইন নির্ভরতা। অফিস করতে হচ্ছে ঘরে বসে, হচ্ছে ভার্চুয়াল সভা, সেমিনার। সংক্রমণ এড়াতে বেড়েছে অনলাইন কেনাকাটাও। বন্ধু স্বজনদের সঙ্গে আড্ডাও জমছে এইখানেই। নতুন এই পরিস্থিতিতে কারোর সঙ্গে হাত মেলানো যাচ্ছে না। মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব। ভিড় করা যাচ্ছে না হোটেল, মার্কেট থেকে শুরু করে পাবলিক প্লেসে। দূরত্ব রেখে দাঁড়াতে হচ্ছে লাইনে। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে সুরক্ষা সরঞ্জামকে করতে হচ্ছে নিত্যদিনের সঙ্গী। অভ্যাস করতে হচ্ছে পরিবর্তিত এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার। এতে গ্যালারি দর্শক শূন্য রেখে মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবল। ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের ম্যাচগুলো টিভিতে দেখতে হচ্ছে দর্শককে। করোনা ঝুঁকি কবে কাটবে তা যেহেতু অনিশ্চিত, তাই চলমান এই অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে চলার নামই দেওয়া হয়েছে নিউ নর্মাল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ। রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব সংবাদ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।